Hey, what is up, guys? Welcome to my another new vlog. I hope you guys are doing very well. So, আজকে আপনার টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোন বাইকটা রিভিউ করতেছি। এটা হচ্ছে অ্যাপাচি RTR 4B। এই বাইকটা আনুমানিক 2000 কিলোমিটার উপরে চালানো হয়েছে। তো আজকে এই বাইকটা আমি একটা রিভিউ করব। এটা হচ্ছে আমার ওপিনিয়ন থেকে আমি বলবো যতটুকু বলা সম্ভব। তো লেটস রাইড দ্য বাইক। ওকে দেন, বাইকটা যথেষ্ট লম্বা, বিকজ আমার হাইট বেশি একটা না, ওই হিসাবে এটা যথেষ্ট বড় আমার জন্য। ওয়াও, the roar of this bike is best. Okay then, start the bike. Wow, throttle response is good, I think. কারণ অ্যাপাচি RTR মানেই হচ্ছে রেসিং থ্রটল রেসপন্স। যাই হোক, প্রথমত বাইকের কিছু স্পেক্স দিয়ে শুরু করা যাক। প্রথমে যদি বলতে চাই বাইকের ফ্রন্ট লুক নিয়ে, বাইকের ফ্রন্ট লুক যথেষ্ট ভালো প্রিভিয়াস ভার্সনের তুলনায়। আমি যতটুকু মনে করি যে এর আগের যে ভার্সনটা ছিল অ্যাপাচি RTR, এটা বেসিক্যালি আমার কাছে এতটা ভালো লাগতো না, কারণ ওই বাইকটার মানে লুকটা কেন যেন একটু অড টাইপের ছিল এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা এতটা বেটার ছিল না যতটা এই বাইকে বেটার। এই বাইকে ওয়েট ডিস্ট্রিবিউশন ইজ মাচ বেটার দেন প্রিভিয়াস মডেল। বাকি দেওয়া হয়েছে 100 mm ফ্রন্ট টায়ার এবং বাইকের ফ্রন্টে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং আপনার একটা অয়েল সিলের জন্য একটা অয়েল সিল কভার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে হাইওয়েতে বা আপনি যখন ধুলাবালা রাস্তার মধ্যে চালাবেন তো অয়েল সিলটা ভিতরে ঢুকবে না। সেক্ষেত্রে কী হবে যে অয়েল সিলটা সহজে কাটা না পড়ার চান্স অনেক বেশি, যেটা অনেক বেশি ভালো, যেটা অন্যান্য বাইকে সচরাচর দেয় না। লাইক আমরা যদি FZS তুলনা করি বা জিক্সার, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নাই। তো দ্যাটস ইট, এটা এদিক দিয়ে আমি ভালোই বলবো। লুক এট দ্য রোড অফ দিস বাইক ব্রো। বাইকের পিছনে দেওয়া হয়েছে মনোসক সাসপেনশন, যেটা হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল, যেটা প্রিভিয়াস ভার্সনে এটা ছিল না। তো সাসপেনশনের নামটা অ্যাকচুয়ালি মনে নাই, বাট ওগুলো সাসপেনশন ইউজ করা হয়েছিল প্রিভিয়াস মডেল। বাট এবার একটা মনোসক সাসপেনশন দেওয়া হয়েছে যেটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল। এটা অনেক বেশি আমি মনে করি কমফোর্টেবল হাইওয়ের জন্য বা সিটি রাইডের জন্য। আপনারা যদি বাউলি দেন, অনেকে আছে যে বাউলি জিনিসটা অনেক বেশি প্রেফার করে, সেই ক্ষেত্রে আবার 7 স্টেপ অ্যাডজাস্টেবলটা বেটার। আমি তো যথেষ্ট ভাঙা রোডের দিকে চালাচ্ছি, সাসপেনশনের ফিডব্যাক এনাফ ভালো বলবো। রোডের অবস্থাও দেখাই দিতেছে কী যে বাজে রোড। তো আমি বলতে চাই যে এর আগের যে মডেলটা বাইক ছিল, এই মডেলের বাইকের তুলনায় এই বাইকটা যথেষ্ট বেশি কমফোর্টেবল। এর আগের মডেলটা আমার কাছে বেশি একটা কমফোর্টেবল লাগে নাই, তো এই মডেলটা আমার কাছে এনাফ বেশি কমফোর্টেবল মনে হয়েছে, বিকজ এর আগের সিটিং পশ্চারটা আমার কাছে এতটা বেটার লাগে নাই। সিটিং পশ্চারটা লাইক কীরকম জেনেছিল, এটাতে আমি একটা বসে বুঝতে পারতেছি না একটা ভালো সেগমেন্টের এবং ভালো একটা ব্যালেন্সের মধ্যে জায়গার মধ্যে বসছি যেখানে আমার। তারপর চলে আসে বাইকের ইঞ্জিন দিয়ে। এই বাইকটা হচ্ছে 160cc 4-stroke সিঙ্গল সিলিন্ডার 4 valve অয়েল কুল ইঞ্জিন। আই ওয়ান্ট টু সে দ্যাট দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বাইক অফ দিস সেগমেন্ট। এটা হচ্ছে আপনার এই সেগমেন্টের সবচেয়ে বেশি পাওয়ারফুল বাইক। এই বাইকটা প্রডিউস করে 16 bhp এবং টর্ক প্রডিউস করে 40 নিউটন মিটার। এই বাইকটা পাওয়ার এত বেশি, আপনার জিক্সার, SF অথবা হান্ক কোনো টাইপের বাইকগুলো, পালসার, NS সবগুলো বাইককে ইজিলি এই বাইক বিট করে দিতে পারবে। এই বাইকটা পাওয়ার রেশিও এত বেশি এবং এই বাইকটাতে অয়েল কুল দেওয়ার জন্য সুবিধাটা যেটা হয়েছে, আপনি হাইওয়েতে ভালো একটা ব্যাকআপ পাবেন। বিকজ অফ হাইওয়েতে যখন আপনি 100-150 কিলোমিটার রান করবেন, সেই রান করার পর আপনার ইঞ্জিন কিন্তু এনাফ পরিমাণ হিট হবে, যেহেতু এটা অনেক শক্তিশালী একটা বাইক। 16 bhp পাওয়ার কিন্তু CBRও দেওয়া আছে এবং CBR কিন্তু লিকুইড কুলিং দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু লিকুইড কুলিং না, জাস্ট অয়েল কুল। সেটা কিন্তু ম্যানেজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে আসলে CBR এর টার্ন এর টার্ন তো এক হবে না অবভিয়াসলি, বাট এই সেগমেন্টের মধ্যে বলা যায় এটা একটা তো CBR বা GSXR বলেন অথবা Yamaha V3 বলেন, এগুলো হচ্ছে আপনার স্পোর্টস ক্যাটাগরি বাইক, আর এগুলো তো স্পোর্টস ক্যাটাগরি বাইক না। এইসবে আমি বলবো যে এটার পাওয়ার রেশিওটা এনাফ বেটার, এটা যে কোনো বাইকের সাথে কম্পিট করতে পারে। তারপর আমি বলবো এটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা যথেষ্ট সুন্দর, এখানে অনেক বেশি ইনফরমেশন দেয়, টাইম শো করে, স্পিড, ওডোমিটার, ট্রিপ মিটার, ফিউল গজটা খুব সুন্দর। RPMটা ফুললি ডিজিটাল, যেটা আর আগের মডেলে ছিল না। RPMটা ছিল অ্যানালগ আর স্পিড মিটারটা ছিল ডিজিটাল। সো এখন ফুললি ডিজিটাল করে দেওয়া হয়েছে, যথেষ্ট সুন্দর লাগে দেখতে। কিন্তু এখানে একটা জিনিস মিসিং, হচ্ছে আমি বেসিক্যালি মিস করতে, সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর। এখানে যেটা গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয়তো বাইকটা আরও বেশি সুন্দর লাগতো এবং একটু স্মার্ট মনে হতো আর কি। লাইক মানে প্রতিটা ভালো ভালো বাইকে কিন্তু স্পোর্টস ক্যাটাগরি যেগুলো বাইক দেখি, GSXR বলি, তারপরে CBR, ওগুলোতে আপনার গিয়ার ইন্ডিকেটর থাকে।
ইভেন জিক্সারও কিন্তু আছে অনেক আগে থেকেই, বাট এই বাইকটা আসলে আমি এটা মিস করতেছি। তারপর চলে আসে বাইকের টায়ার নিয়ে। বাইকের পিছনে টায়ার ইউজ করেছে 130 mm রিয়ার টায়ার এবং ফ্রন্টে আছে 100 mm টায়ার। তো 130 mm রিয়ার টায়ার দেওয়ার কারণে কিন্তু আপনার ব্রেকিং এবং কন্ট্রোলিং আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে। আমার কাছে বেসিক্যালি অনেক বেশি ভালো লাগছে। এবং এই বাইকটার মধ্যে যেটা এই বাইকটা আনুমানিক আমি 2000 প্লাস না 3000 কিলোমিটার কাছাকাছি রানিং। এবং এই বাইকটা আমি নিজে এটা তো আমার ফ্রেন্ডের বাইক, বাট আমি এই বাইকটা চালাইছি আনুমানিক 200 থেকে 300 কিলোমিটার। তো 200 থেকে 300 কিলোমিটার চালানোর মধ্যে আমি এই বাইকের অনেক কিছু ল্যাকিংস পাইছি, জিনিসটা আমার কাছে এতটা ভালো লাগে নাই। সেটা হচ্ছে বাইকের বিল্ড কোয়ালিটি। মানে আমার কাছে মনে হয়েছে বাইকের বিল্ড কোয়ালিটি এতটা বেটার না, আর একটু বেটার হতে পারতো। বাইকের বিল্ড কোয়ালিটি একটু বেটার হলে আই থিঙ্ক দামের সাথে একটা ব্যালেন্স হয়ে যেত আর কি। তারপর আসে বাইকের সুইচ গিয়ারগুলো নিয়ে। সুইচ গিয়ারগুলো মাচ বেটার, বলবো যে এতটা খারাপ কোয়ালিটি না। এর আগেরটাও সেম জিনিস ইউজ করা হয়েছে আই থিঙ্ক, বাট এটা আমার কাছে বেশি নিট অ্যান্ড ক্লিন মনে হইতেছে, যথেষ্ট বেটার আমি বলবো। তারপর চলে আসে বাইকের ট্যাঙ্ক নিয়ে। বাইকের ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। 12 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি আসলে আমাদের দেশে প্রায় প্রতিটা বাইকে কিন্তু 12 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হয়। তো 12 লিটার ইজ এনাফ। আপনার হাইওয়েতে যতই রাইড করেন আপনাকে তো অবভিয়াসলি আপনি 1200 টাকার তেল বলে, 1200 টাকা না, অ্যাটলিস্ট 1000 টাকা যদি তেল ভরেন আপনি ইজিলি কিন্তু ঢাকা থেকে চিটাগাং অ্যাটলিস্ট ক্রস করতে পারবেন। কক্সবাজার যেতে পারবেন না, বাট ঢাকা থেকে চিটাগাং ইজিলি ক্রস করতে পারবেন আমার জানা মতে। তো ফিউল ক্যাপাসিটি ইজ গুড বাইকের। সেকেন্ড হচ্ছে এই বাইক দিয়ে কোনো ট্যুর দেওয়া হয়নি। প্রথম কথা হচ্ছে এই বাইক এখন তো একটা ট্যুর দেওয়া হয়নি, যতগুলো চালানো হয়েছে সবগুলো হচ্ছে আপনার ঢাকার ভিতরেই। তো ট্যুর যেহেতু দেওয়া হয়নি, ট্যুর না দিলে কিন্তু বাইকের একটা ওভারঅল যে পারফরমেন্স সেটা কিন্তু বোঝা যায় না। এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স আগেটা থেকে তো মাচ বি বেটার অবভিয়াসলি, যেটা আমি বলছি। আর আরেকটা যেটা হচ্ছে এর আগের যে ভার্সনটা ছিল অ্যাপাচি আরটিআর, ওটাতে প্রচুর পরিমাণে ভাইব্রেশন ছিল। ইঞ্জিনে এত ভাইব্রেশন, লাইক মানে আমি আসলে কোনো বাইকে খারাপ বলবো না, বাট ওই বাইকটা চালালে মনে হচ্ছে জেনারেটর চালাইতেছি, লাইক এরকম একটা ফিল হইতো আমার যখন আমি ওই বাইকটা থেকে শিফট করে জিক্সার চালাইতাম। লাইক মনে করেন যে একবার আমি অ্যাপাচি আরটিআরটা চালালাম, তখন পরে যদি আমি ইনস্ট্যান্ট যদি জিক্সার বাইক চালাই তাহলে মনে হবে যে আপনি যে অ্যাপাচিটা চালাইছেন সেটা হচ্ছে একটা জেনারেটর। এই ক্ষেত্রে যদি এই বাইকটার কথা বলি, ওই বাইকের ভাইব্রেশন জাস্ট এর আগেটার থেকে নাই, বলতে গেলে একদমই নাই ভাইব্রেশন। আমার কাছে এত ভালো লাগছে এই বাইকটা চালাই, লাইক কারণ 45 মধ্যে 5th গিয়ারে চালাইছি, বাট গাড়িতে আমি কোনো টাইপের কোনো ভাইব্রেশন নেই। বাট এখানে একটা কথা আছে, বাইকটা যখন আপনি 7000 RPM এর মধ্যে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু বাইকে একটা ভালো ফুট ব্রেকে একটা ভালো ইঞ্জিন নয়েজ পাবেন এবং একটা হালকা একটা ভাইব্রেশন পাওয়া যাবে। ইঞ্জিন নয়েজ না অ্যাকচুয়ালি, বাইকে একটা ভালো ভাইব্রেশন পাওয়া যাবে। এবং সবচেয়ে যেটা কথা হচ্ছে ইঞ্জিনটা অনেক বেশি রিফাইন এবং এটা টপ স্পিড। তো আসলে টপ স্পিড ক্ষেত্রে যদি কিছু একটা বলি, তো অ্যাকচুয়ালি এই বাইকটা টপ স্পিড এখনও অ্যাচিভ করা হয় নাই। এটা অ্যাটলিস্ট 120 মতো অ্যাচিভ করা হয়েছে। বাট আমি ফেসবুকে মিডিয়াতে অনেকগুলোতে দেখছি, ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন, সেখানে আমি এই বাইকটা দেখছি 153 পর্যন্ত দেখছি। তো মানে আমি বুঝলাম না আসলে এই বাইকটা এত উঠে কীভাবে। যদি উঠে তাহলে তো থামস আপ, কারণ সব বাইকে বিট করে দিবে। জিএসএক্স আর বলো, জিএসএক্স আর না, লাইক হন্ডা সিভিয়ারকে তো ইজিলি বিট করে দিবে। বাট আমি আসলে বলতে পারি না যে এই বাইকটা আসলে কি এতটা স্পিড উঠে কিনা। যদি উঠে তাহলে ভালো। আর আর এই বাইকটা আমি অ্যাচিভ করার চেষ্টা করবো। আই থিঙ্ক যতটুকু পসিবল আমি এটা টপ স্পিড একটা রান দেবো, যদি ভালো হয় তো হবে। বাইকের গিয়ার শিফটিং নিয়ে যদি কিছু বলতে হয়, বাইকের গিয়ার শিফটিংটা প্রথম যখন কেনা হয় এটা কিন্তু অ্যাকচুয়ালি এতটা স্মুথ থাকে না। সেটা হচ্ছে আপনার 1000 থেকে 1500 কিলোমিটার বা 2000 কিলোমিটার চালানোর পর গিয়ার শিফটিংটা স্মুথ হয়ে যায়। সেক্ষেত্রে একটা ফার্স্ট সার্ভিসের পর গিয়ার শিফটিংটা স্মুথ হয়ে যায়। আরেকটা যেটা হচ্ছে এই বাইকটা টার্নিং রেডিয়াস এতটা বেটার না অন্য বাইকের মতো। এটাতে গাড়িটা ঘোরাইতে ছোটো জায়গার মধ্যে বাইকটা ঘোরানো একটু টাফ। তো আমি যেগুলোই কথা বললাম, যেটাই বললাম, এটা হচ্ছে আমার টোটালি নিজের ওপিনিয়ন থেকে, এটা কোনো অফিসিয়াল এটা হচ্ছে কোনো প্রফেশনাল রিভিউ না। হচ্ছে আমি আমার থটগুলো এবং আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম জাস্ট। এই বাইকটা আমি যতটুকু চালাইছি বা এই বাইকের ব্যাপার আমি যতটুকু শুনছি জাস্ট এতটুকুর ব্যাপারেই ওগুলো নিয়ে জাস্ট বললাম। তো আমি এই বাইকের কিছু ভালো দিক এবং খারাপ দিক আমি এটাকে ম্যানেজ করছি। মানে প্রথম যে ভালো দিকটা আমি বলবো এটা হচ্ছে বাইকের ইঞ্জিন রিফ্রেশমেন্ট। ইঞ্জিনটা অনেক বেশি রিফাইন এবং চালানোর পরে আসলে বোঝা যায় এই বাইকটা কতটা বেশি রিফাইন এবং টিভিএস এর আগের বাইকটা থেকে এটাতে কত বেশি এফোর্ট দিছে। আমার কাছে বেসিক্যালি চালানোর পরে বোঝা যায় এটা ইঞ্জিনটা অনেক বেশি রিফাইন এবং অনেক বেশি স্মুথ। আপনি যখন এটাকে রাইড করবেন 100 যদি রাইড করেন আপনি বুঝতে পারবেন না। RPM 7000 উপরে যাওয়ার পর একটু ফুট থেকে হালকা ভাইব্রেশন ফিল পাবেন, বাট চালায় মজা পাবেন। আমার লিটারালি এই বাইকের এই জিনিসটা খুবই বেশি ভালো লাগছে।
এবং সেকেন্ড যেটা ভালো দিক হচ্ছে এই বাইকটার অয়েল কুলিং সিস্টেম। অয়েল কুলিং সিস্টেমটা আসলে আমরা এতটা এই ব্যাপারে আইডিয়া রাখি না, বাট অয়েল কুল জিনিসটা কাজ করে হচ্ছে আপনার একটা রেডিয়েটর থাকে ছোট করে, তো ওই রেডিয়েটরটা আপনার মোবিলটাকে উপরে রেডিয়েটরে নিয়ে যাওয়ার পর এটাকে ঠান্ডা করে দেন আবার ইঞ্জিনে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে খুব মাইনর একটা কাজ, আমার এটা স্পেসিফিক খুব বড় কিছু তা না। এটা রেডিয়েটরটা কিন্তু যথেষ্ট ছোট, অয়েল কুলিংয়ের রেডিয়েটরটা যথেষ্ট ছোট হয়, বাট আপনি যদি লিকুইড কুলিংয়ের সাথে তুলনা করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্স আছে। লিকুইড কুলিংয়ের জন্য একটা আপনার ওয়াটার পাওয়া যায় আর কি, কুলেন্ট পাওয়া যায়, ওই কুলেন্টটা দিয়ে ইঞ্জিনটাকে ঠান্ডা করে, যেটা অনেক স্মার্ট এবং অনেক বেশি এক্সপেন্সিভ। এই বাইকে যেহেতু সেটা নাই, তো সেটা আসলে খরচটা আর পড়লো না, সেটা অনেক বেশি ভালো। তারপর যেটা বলবো বাইকের হচ্ছে ব্রেকিং কন্ট্রোল অ্যান্ড হচ্ছে কর্নারিং, মানে এদিকটা এই বাইকটা অনেক বেশি আপডেট করা হয়েছে। এটার আজও ওনার সাইকেলের লাইসেন্স আছে কিনা দেখতে হবে, লাইসেন্স ছাড়া উনি সাইকেল চালাতে নেমে গেছে। এটা আসলে খুব রিস্কি। আই এম জাস্ট কিডিং ব্রো, উনি হয়তো বুঝতে পারেনি। তারপর আসে বাইকের কিছু কনস নিয়ে, খারাপ দিকগুলো কয়েকটা। বাইকের যে প্রথম খারাপ দিক সেটা আমার মনে হয়েছে যে এই বাইকটার ইঞ্জিন অয়েল 1200। তো বেসিক্যালি আপনাকে 1200 যেহেতু, সেটা সেক্ষেত্রে আপনাকে 2টা মোবিল কিনতে হয়, এবং 2টা মোবিল কেনার পর আপনি ইজিলি 2, 3, 4টা মোবিল পর্যন্ত ইজিলি ড্রেন দিতে পারবেন। তারপর থেকে মানে একটা প্রথমে 2টা কিনতে হবে। তো বেসিক্যালি এটা খুবই পেইন। আপনি যদি একটা ভালো 1000 টাকা দিয়ে মোবিল কিনেন সিনথেটিক, যদি 1200 টাকা দিয়ে যেটা কিনেন সেটা আপনাকে 2টা কিনতে হবে। তো খরচটা কিন্তু অবভিয়াসলি অনেক বেশি হয়ে যায়, 1200 2400 টাকা বা 1500 3000 টাকার মতো খরচ। তো এটা আমি একটা বলবো যে এটা একটা ব্যাড সাইড, কারণ এত মোবিল মানে এত টাকার অনেক টাকার একসাথে খরচ হয়ে যায় আর কি। তো সেটা একটা ডাউন সাইড আমার মতে মনে হয়। সেকেন্ড যে ডাউন সাইড হচ্ছে বাইকটার মাইলেজ। এই বাইকটার মাইলেজ খুবই কম। বাইকটার মাইলেজ যদি বলতে হয়, আপনি যদি বাইকটা 7000 নিচে আরপিএম চালান, লাইক 5000 6000-এর মধ্যে যদি আপনি কন্টিনিউস চালান, সেক্ষেত্রে মাইলেজটা সিটির মধ্যে পাওয়া যাবে 35 to 38 or 40 ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম 40 মতো পাওয়া যাবে যদি ম্যানেজ করে চালানো হয় 6000 মানে 5 থেকে 6000 আরপিএম। বাট আপনি 7000 অ্যান্ড 7000 অ্যাবভ আরপিএম যদি রাইড করেন কন্টিনিউয়াসলি, সেক্ষেত্রে মাইলেজটা কমে আসবে 21 to 25, যেটা অনেক বড় একটা ড্রব্যাক এই বাইকটার, যেটা আমি বুঝতে পারলাম এবং রাইড করার পরও বোঝা গেছে যেটা। আর অনেকের আমি রিভিউ দেখছি, ওই দেখেই বুঝতে পারলাম যেটা মাইলেজ যথেষ্ট কম। তো এই জিনিসটা আসলে একটা বাইকের অনেক বড় ডাউন সাইড, এটা আমার কাছে মনে হয়েছে। এই বাইকের যে ওনার, উনিও যথেষ্ট রাফ চালায় না, বাট ওনার কথা মতো, ওনার ভাষ্য মতো উনি যখন নর্মালি 100+ বাইক চালায়, উনি মাইলেজ 30 below 30 পাচ্ছে আর কি। তো এখন কথা হচ্ছে এই বাইকটা আসলে কাদের জন্য। তো এই বাইকটা হচ্ছে আমাদের মতো মানুষদের জন্য, যারা অনেক বেশি রাফ চালানো পছন্দ করেন এবং ওভার স্পিডিং পছন্দ করেন। সেই ক্ষেত্রে এই বাইকটা হচ্ছে নিতে পারেন। এটা বাইকটা নেবেন আর আপনি চালাবেন জোরে, এই সেগমেন্টে যে কোনো বাইকে বিট করে দিতে পারবেন। এটা এক কথায় বলতে হবে যে এটা হচ্ছে বিস্ট অফ দিস সেগমেন্ট, এটা এতটা বেশি ইঞ্জিন পাওয়ার। তো দ্যাটস ইট গাইস, এটা হচ্ছে আমার একটা অপিনিয়ন, এটা আমার বাইকটা নিয়ে কী অবস্থা। বেসিক্যালি ব্লগটা আমি আরও ভালো মতো করতে পারতাম। ফার্স্ট অফ অল যেটা করতে পারিনি, আমি যে ফার্স্টে যে প্লেসে গেছিলাম আফতাবনগরে, ওই প্লেসটা আজকে বন্ধ, কেমন যেন ঢুকতে দিচ্ছে না ভিতরে, মেবি গরুর হাটের জন্য বন্ধ করে দিয়েছে। তো ওই দিকে ঢুকতে পারলাম না। তো ব্লগটা প্রপারলি আমি 100% ওকে করতে পারিনি, কারণ আমি যেভাবে চেয়েছিলাম ওভাবে কমপ্লিট করতে পারিনি। তো সেটা আমার জন্য একটা ড্রব্যাক বলতে পারেন। তো এই ব্লগটা আমি ভাবছিলাম যে বাইকের রিভিউটা প্রপারলি দিতে পারবো, বাট অ্যাক্সিডেন্টলি রাস্তাঘাটে অনেক সমস্যা হচ্ছে যেগুলো ক্যামেরাতে ক্যাপচার করতে পারি নাই। তো এর জন্য ব্লগটা বেশ একটা ভালো হয় নাই। তো যেটাই হোক, এটা আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এই বাইকের প্রতি, যতক্ষণ আমি চালাইলাম বা এই বাইক ব্যাপারে যত কিছু জানলাম, যা কিছুই জানি সেগুলোই আমি বললাম। তো আই হোপ আপনারা এই ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো এটাই, আপনারা কমেন্ট সেকশনে বলবেন যে নেক্সট আপনারা কোন বাইকের রিভিউ চান বা কীরকম ব্লগ চান, সেটা বলবেন। আমি চেষ্টা করব আপনারা যেরকম চান সেরকমই দেওয়ার। তো এটাই, আজকের মতো এখানেই বিদায় নিই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ব্লগে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টেক কেয়ার, গড ব্লেস অ্যান্ড রাইড সেফ। পিস।